জুলাই বাংলাদেশের হিস্ট্রির একটা পার্ট হয়ে গেছে এবং বাংলাদেশের ফিউচার কোন দিকে যাবে সেখানে এইটা অলওয়েজ হচ্ছে তোমার একটা রেলেভেন্ট পোর্শন হিসেবে থাকবে। প্রথম পয়েন্ট হলো বিএনপি আওয়ামী লীগ না, ইন নো ওয়ে ইটস ক্লোজ টু আওয়ামী লীগ, তারেক রহমান শেখ হাসিনা না। সো আমি মনে করি না যে বিএনপি খুব অল্প সময়ের মধ্যে তোমার মানে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সিস্টেমের দিকে যাবে। তিনটা পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে আওয়ামী লীগের বিচারের প্ল্যান নিয়ে একটা সিরিয়াস আলাপ আলোচনা হওয়া উচিত এবং এটা একটা রোডম্যাপ থাকা উচিত এবং সেই রোডম্যাপটা আমাদের তোমার ট্রুলি ফলো করা দরকার। কিন্তু আমাদের এখন যেটা চিন্তা করতে হবে সেটা হলো জুলাইয়ের মধ্যে দিয়ে যে অ্যাচিভমেন্টটা হয়েছে, এই অ্যাচিভমেন্টটা আরও কিছুদিন পর্যন্ত থাকবে, কিন্তু এটা যেন শেষ না হয়ে যায়, আমরা যেন এটাকে সাস্টেইনেবল করতে পারি। সো আমরা আজকে তো জুলাই নিয়ে কথা বলবো। জুলাইয়ের তো 2 বছর পূর্তি হয়ে গেছে হচ্ছে হাসিনার পতনের 2 বছর, রাইট? হাসিনা পতনের 2 বছর। প্রথম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে জুলাই কি আসলেই শেষ কিনা, জুলাই কি শেষ হয়ে গেল, আমরা যখন একটা সেলিব্রেশন মোডে আছি আমরা ঠিক কতটুকু সেলিব্রেট করতে মানে কি সেলিব্রেট করতেছি, দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে জুলাই কি আসলে জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা করছিলাম জুলাইটা কি আসলে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা হইল কিনা এবং নাকি জুলাইটা স্টিল চলমান। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে কী মনে হয় যে আমাদের সেলিব্রেশনের ঠিক এখন কারণ কি এবং জুলাইটা কি আসলে শেষ হয়ে গেল? প্রথম পয়েন্ট হলো যে মানে জুলাই শেষ কিনা, এটার একটা জিনিস তো হলো যে ওভার দ্য টাইম জুলাইয়ের আবেদন কমতেছে কিনা, সেই জায়গা থেকে এই প্রশ্নটাকে দেখতে পারি। তো তুমি যদি দেখো যে ইন্টারেস্টিংলি এটা তো আমাদের মানে সেকেন্ড ইয়ার জুলাইয়ের, জুলাই মাস যখন আসলো, সামনে আগস্ট, বাংলাদেশে অলমোস্ট ইচ অ্যান্ড এভরিবডি কিন্তু জুলাইকে সেলিব্রেট করতেছে। ওই সময়ের স্মৃতি, কথা, কাজ, আন্দোলন কিভাবে হয়েছে, জুলাই এর যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে আলাপ আলোচনা। আওয়ামী লীগকে যদি তুমি বাদ দাও, মানে আওয়ামী লীগ এজ এ পার্টি এবং হচ্ছে প্রো আওয়ামী লীগ ঘরানার অল্প কিছু লোক, এইটা বাদ দিয়া তুমি ডান, বাম, সেন্টার প্রত্যেকে কিন্তু জুলাই নিয়ে আলাপ করতেছে। তোমার বিএনপি যারা রুলিং পার্টি, জামাত যারা অপোজিশন, এনসিপি যারা অপোজিশন, তোমার ডানের, বামের, মাঝখানের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো ইচ অ্যান্ড এভরি ওয়ান জুলাইয়ের সেলিব্রেশনের মধ্যে আছে। সো দ্যাট ক্লিয়ারলি আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো যে জুলাই বাংলাদেশের হিস্ট্রির একটা পার্ট হয়ে গেছে এবং বাংলাদেশের ফিউচার কোন দিকে যাবে সেখানে এইটা অলওয়েজ হচ্ছে তোমার একটা রেলেভেন্ট পোর্শন হিসাবে থাকবে। আওয়ামী লীগের জন্য এটা অত্যন্ত তোমার ডিফিকাল্ট কন্ডিশন হয়ে গেছে যে তারা এখন পর্যন্ত জুলাইকে অ্যাকনলেজ করে না। নানান সময় দেখবে যে জুলাই নিয়ে উল্টাপাল্টা কথা বলে প্রো আওয়ামী লীগের লোকজন, কিন্তু এগুলোর মধ্য দিয়ে তারা হচ্ছে যে তোমার আরও পিছনে চলে যাইতেছে এবং যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেই জায়গাটা থেকে আমি মনে করি সরে যাইতেছে। জুলাইয়ের আবেদনের প্রশ্নে তো ওভার দ্য টাইম তো তার শেপ চেঞ্জ হবে, তাই না? ধরো যে তুমি যখন জুলাই হয়েছে তখন যেই ইমোশনাল স্টেটে থাকবা অথবা তোমার টু ডু লিস্টের মধ্যে যেটা থাকবে তার 1 বছর পরে ইট উইল বি চেঞ্জিং, রাইট? আরেক বছর পরে ইট উইল বি চেঞ্জিং। তো এরকম একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু প্রাইমারি অবজেক্টিভ যদি আমি দেখি যে জুলাইয়ের টার্গেট কী ছিল, টার্গেট ছিল যে শেখ হাসিনার যেই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা ছিল এটার পতন। এটা দিয়ে জুলাই শুরু হয় নাই, জুলাই শুরু হয়েছে তোমার কোটা বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু একটা সার্টেন টাইমে আমাদের অবজেক্টিভ চলে গেছে যে আমরা এই ফ্যাসিস্ট সিস্টেমের একটা পরিবর্তন চাই। তাহলে এই টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে। এই টার্গেটের ইমিডিয়েট আফটার ম্যাথ হলো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাম ব্যাক করবো, আমাদের একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, যেটা অনেক দিন হয় নাই। 3টা ইলেকশন তারা চুরি করছে, তো ফরে মানে অলমোস্ট মোর দ্যান এ ডেকেড যে আমাদের কোনো ডেমোক্রেটিক ইলেকশন ছিল না। আমরা সেখানে তোমার একটা ডেমোক্রেটিক ইলেকশন করছি এবং তার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ব্যাক করছি। এখন আমাদের দেশে একটা তোমার ডেমোক্রেসি এখানে ফাংশনেবল জায়গায় আছে। তাহলে আমার প্রথম অবজেক্টিভ হাসিনার ফ্যাসিস্ট সিস্টেমের পতন, সেটা হয়েছে। আমার দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে একটা গণতান্ত্রিক সিস্টেমে কাম ব্যাক করা, সেটা হয়েছে। থার্ড হলো আমরা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাইছি। শুধু মানে তুমি একটা গণতান্ত্রিক নির্বাচন করতেছো, এটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি করার একটা নেসেসারি প্রিকন্ডিশন, যেটা তোমার লাগবেই। ইলেকশন বাদে তুমি গণতন্ত্র শুরু করতে পারবে না। কিন্তু ইলেকশন এবং গণতন্ত্র থাকা মানেই তো যে গণতন্ত্র তার কোয়ালিটিতে আছে, বিষয়টা এরকম না। একটা ডেমোক্রেসি পুয়ার ডেমোক্রেসি হতে পারে, বাজে ডেমোক্রেসি হতে পারে। তাহলে আমাদের আরেকটা টার্গেট ছিল যে আমরা একটা ভালো ডেমোক্রেসির দিকে যাব, পলিটিক্যাল কালচারের পরিবর্তন হবে। তো এটা তো ওভারনাইট হবে না, একদিনে হবে না। কিন্তু যদি আমরা ক্লিয়ারলি এখন যেই প্রক্রিয়ার মধ্যে আছি, বিএনপির পারফরমেন্সের ব্যাপারে অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে জুলাই সনদ এবং অন্যান্য ইস্যুতে, কিন্তু রাজনৈতিক কালচারের একটা পরিবর্তন তো হয়েছে। যেমন ধরো আমি খুব সিম্পলি বলি, আমাদের স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা, যে যখন ক্ষমতায় আসছে সে তখন চট দখলের মতো বিশ্ববিদ্যালয়ের হল দখল করছে। এটা অলওয়েজ হয়েছে, তাই না? ধরো 96 ইলেকশনে যখন আওয়ামী লীগ আসছে, ছাত্রলীগ আইসা সব দখল করে ফেলছে। আবার 2001-এ যখন তোমার আওয়ামী লীগ হারছে, বিএনপি জামাত জোট সরকার আসছে, ছাত্রদল এসে তোমার চট দখলের মতো হল দখল করছে ওপেনলি, অটোমেটিকলি।
তো এখন এইবার আমরা যেটা দেখলাম সেটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কালচার পরিবর্তন হয়েছে। হল দখলের কালচারের মতো জায়গায় এখন পর্যন্ত এটা যায় নাই। একটা জায়গায় ছাত্রদল কিছু গণ্ডগোল করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এখন একটা স্ট্যাবল সিচুয়েশন দেখতেছি সব জায়গায়। তো ঠিক একইভাবে আমরা ধরো আরও অনেকগুলো জায়গায় যেভাবে পলিটিক্যাল পার্সনরা কথা বলে, যেভাবে তারা ইন্টারাকশন করে, সেই জায়গাটাতে একটা পরিবর্তন আছে। সরকারের ধরো নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা, এইটাও যেই স্কেলে বাংলাদেশে হয় সেই স্কেলে ধারে কাছে এবার হয় নাই। ইভেন ইলেকশনের সময় সহিংসতা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। যদিও সহিংসতায় তোমার জামাতের একজন এমপি ক্যান্ডিডেট মারা গেছে একটা বিএনপির সাথে, যেটা কিন্তু আমরা যদি ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেখি সারা দেশে, তাহলে অন্য যে কোনো সময়ের তুলনায় এটা কম হয়েছে। গুম এবং খুন যে ইনস্টিটিউশনাল তোমার একটা ওয়েপনের আকারে ছিল আগের গভর্নমেন্টের সময়, তার ধারে কাছে ওইটা এখন নাই। উই হ্যাভ আ ব্রাইট ভেরি তোমার কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। যদিও গুম অধ্যাদেশ যেটা ছিল, প্রতিরোধ অধ্যাদেশ, সেটা বিএনপি সরকার বাদ দিচ্ছে। সিচুয়েশন ডিটোরেট করবে কিনা সেই প্রশ্ন এখানে আছে, কিন্তু ডেফিনেটলি আমরা বলতে পারি যে আমাদের একটা সিস্টেমেটিক পরিবর্তন হয়েছে। সরকারি দল এবং বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রেও আমার মনে হয় একটা সিস্টেমেটিক পরিবর্তন হয়েছে। তোমার 91 আমরা ডেমোক্রেসি শুরু করছিলাম, তাই না? 91 বিএনপি যখন জিতলো, শেখ হাসিনা আয়সা বললো যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং তার ফলে তাদের মধ্যে থেকে একটা কনফ্লিক্ট, হরতাল, এরকম একটা জায়গা তৈরি হলো। আজকে কিন্তু আমরা তার চাইতে একটা বেটার পলিটিক্যাল কালচারে আছি। তো আমাদের যেটা শর্ট টার্ম অবজেক্টিভ জুলাইয়ের মধ্য দিয়ে, এটার অনেক অনেক জিনিস আমাদের অ্যাচিভ হয়েছে। যেটা ধরো মোর অ্যাম্বিশাস টার্গেট ছিল, একটা বড় সেন্টার পয়েন্ট ছিল, সেটা হলো যে রাষ্ট্রের একটা স্ট্রাকচারাল পরিবর্তন। এই পরিবর্তনটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে তোমার জুলাই সনদের মধ্য দিয়ে, যেটা গণভোটের জায়গায় গেছে, এবং আমাদের একটা সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন সেখানে ছিল। সেই সাংবিধানিক পরিবর্তনের প্রশ্নে এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি গণভোটের সাথে বিট্রে করতেছে। জুলাই সনদে যে কথা তারা বলে আসছে, সেখান থেকে এখন একটা ইউটার্ন তারা নিতেছে। তো এইটা আমাদের একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের জায়গা। এখানে মানে বিএনপি যদি এটার প্রতি অনেস্ট এবং ফেথফুল থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হতো না। বাট ডিসপাইট অফ দ্যাট, আমি বলবো যে মানে জুলাই কোনোভাবেই ডান না। এটা তার যে টার্গেট সে সেটা অ্যাচিভ করছে, একটা নতুন হিস্ট্রি তৈরি করছে বাংলাদেশের এখন এবং সামনের ভবিষ্যতে। তোমার জুলাই উইল বি রেলেভেন্ট, নো ডাউট, যে যাই মনে করুক। কিন্তু যে যাই মনে করুক বলতে তোমার শুধু আওয়ামী লীগপন্থী লোকেরাই মনে করে যে আবার এটার পিছনে চলে যাওয়া যায় কিনা, কিন্তু ইটস নট পসিবল। জুলাই বাংলাদেশের ফিউচারকে তোমার খুব স্ট্রংলি সামনের দিকে ডমিনেট করবে, এবং পলিটিক্যাল আলোচনার সেন্টারে আসলে এখন আমাদের একটা কনফ্লিক্টের জায়গা আছে। আমি যদি আওয়ামী লীগকে আলাদা করি, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সহ আমাদের যে পলিটিক্যাল স্ফিয়ার, সেখানে একটা কোশ্চেন যেটা রিভলভিং সেন্টার কোশ্চেন, সেটা হলো যে জুলাই সনদের যে পরিবর্তনের প্রপোজালটা ছিল, এটা আমরা কীভাবে অ্যাচিভ করব। তো এই একটা জায়গায় আমি বলবো যে জুলাইয়ের একটা আনফিনিশড বিজনেস আমাদের রয়ে গেছে। তার মানে হচ্ছে জুলাইটাই স্টিল চলমান। আচ্ছা, আপনার প্রথম ইয়েটাতে আসি। আপনি বলছিলেন যে জুলাইয়ের একটা মেইন পারপাস ছিল হাসিনার ফ্যাসিবাদ সিস্টেমের একটা বিলোপ, রাইট? তো হাসিনা চলে যাওয়ার মাধ্যমে তো ডেফিনেটলি আমরা হাসিনার যেই মানে তৎকালীন যেই স্ট্রাকচার, তার যেই গুম খুনের যে রাজনীতি, সেটা আমরা আপাতত সেটা স্টপ হয়েছে। হাসিনা চলে গেছে এবং সেই গুম খুনগুলো স্টপ হয়েছে, একটা ইলেকশন হয়েছে। কিন্তু হাসিনা যেই কারণে হাসিনা হয়ে উঠছে, এবং যেই সিস্টেমটা পরিবর্তন করাটার জুলাইয়ের যারা রাস্তায় নামছে তাদের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ঠিক 2 বছরে আমরা ঠিক কতটুকু সেইটা অ্যাচিভ করতে পারছি বলে আপনার মনে হয়? না, আমরা সেই আকাঙ্ক্ষা অ্যাচিভ করতে পারি নাই, একেবারেই পারি নাই। কেন পারি নাই? তার কারণ হলো এই আকাঙ্ক্ষা অ্যাচিভের প্রশ্নটা হচ্ছে তোমার একটা সাবস্টেন্সিয়াল স্ট্রাকচারাল পরিবর্তন। এইটাকে আমি কয়েকটা জায়গা থেকে ভাগ করি, মানে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষাটা যদি বোঝার চেষ্টা করি। একটা হলো তোমার মনে আছে যে যখন হাসিনা সরকারের বিপক্ষে তোমার ইয়াংরা রাস্তায় আন্দোলন করতেছিল নিরাপদ সড়কের দাবিতে 2018-তে, খুব সম্ভবত তখনকার সময়ে, তখন একটা তোমার স্লোগান এরকম ছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, তাই না? তো দ্যাট মিনস আ লট। তো এটা আসলে মানে এটা খুবই তোমার ইনডেপথ, এটা প্রচুর ডেপথ আছে এই স্টেটমেন্টটা। তো এটা কি মিন করতেছে? মিন করতেছে যে যেই প্রবলেমটা হইতেছে, এই প্রবলেমটা মানে ছোটোখাটো 1-2 জনের প্রবলেম না। এই প্রবলেমটা অত্যন্ত বড় এবং একটা স্ট্রাকচারাল প্রবলেম। কাজে আমাদের এই স্ট্রাকচারাল প্রবলেমটা তোমার সমাধান করতে হবে। এখন এই জায়গা থেকে আরেকটা পয়েন্ট হলো যে যেটা তোমার মানে জুলাই সনদের সময়ে যেটা হয়েছে, যে জুলাই সনদের মধ্যে আমরা রাষ্ট্রের একটা বড় পরিবর্তনের চিন্তা করছি। এই রাষ্ট্রের পরিবর্তনের যে চিন্তাটা, এই চিন্তাটাও এই জায়গায় আসছে যে বাংলাদেশে একটা পপুলার ডিমান্ড আছে, যে ডিমান্ড হচ্ছে এই তরুণ প্রজন্মের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, এবং বিভিন্ন সময় এটা নাগরিক সমাজ থেকেও বলা হয়েছে
যে আমাদের একটা কনস্টিটিউশনাল স্ট্রাকচারাল রিফর্ম লাগবে। তার কারণ হলো এই যে হাসিনা হয়ে উঠলো, এটা এই কারণে না যে এটা ব্যক্তি হাসিনার চয়েস ছিল শুধুমাত্র, এই কারণে না, বরং আমাদের সমাজের মধ্যে এবং আমাদের রাষ্ট্রের স্ট্রাকচারের মধ্যে, আমাদের কনস্টিটিউশনের স্ট্রাকচারের মধ্যে তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য ফ্যাসিলিটেট করার উপাদানও আছে। অথবা সে ফ্যাসিস্ট হইতে চাইলে তাকে খুব সাকসেসফুলি বাধা দিবে সেই অবস্ট্রাকলগুলো আমাদের সিস্টেমের মধ্যে নাই, মানে চিকেন ব্যালেন্স, যেটাকে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স বলতে পারি। এইটা আমাদের কনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে নাই। এই না থাকার কারণে তোমার হাসিনা হয়ে উঠছে। তাহলে এই যে আমি আর্গুমেন্টটা করতেছি, এটার একটা সাপোর্টিং এভিডেন্স আমি বললাম এই যে রাষ্ট্র মেরামতের যে কনসেপ্ট আন্দোলনের সময় উঠে আসছে, জুলাই সনদে আমরা যে স্ট্রাকচারাল রিফর্মের কথা বলছি, এবং থার্ড, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বিএনপি অ্যাজ এ পার্টি তার 31 দফার মধ্য দিয়েও কিন্তু এটাকে অ্যাকনলেজ করছে যে আমাদের একটা স্ট্রাকচারাল রিফর্ম প্রয়োজন। এই অ্যাকনলেজ করাটা সে বুঝা করছে নাকি তখন ক্ষমতায় ছিল না বলে করছে যে এটা করলে পরে মোর সাপোর্ট সিস্টেম তৈরি হবে, আই ডোন্ট নো, কিন্তু এটা তারা করছে যে আমি কয়েকটা জায়গা থেকে তোমাকে বলি যে বিএনপির 31 দফার যেটা প্রথম দফা, সেইখানে তারা বলছে যে কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন উইল বি ফর্মড to carefully review and repeal or amend all controversial and undemocratic constitutional changes. যে তারা ফিল করছে সেই সময় যে বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল রিফর্ম দরকার। রিফর্মটাকে যেইভাবে আমরা জুলাই সনদের মধ্যে স্ট্রাকচারাল রিফর্মের কথা বলতেছি, এত বড় আকারে তারা চিন্তা করছে কিনা সেটা নিয়ে আর্গুমেন্ট হতে পারে তারা শুধু ধরো আওয়ামী লীগ যে জায়গায় পরিবর্তন করছে সেই জায়গাটা তারা মিন করছে, হতে পারে। কিন্তু দ্যাটস দ্য ফার্স্ট থিং যেখানে তারা ফিল করছে যে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্ম দরকার। এটা হলো 31 দফার তোমার প্রথম দফা। দেন মোর ইন্টারেস্টিংলি দেখো 31 দফার চতুর্থ দফায় তারা বলছে যে আ প্রপার ব্যালেন্স শ্যাল বি এস্টাবলিশড ইন দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ বোথ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট অফ মিনিস্টার্স। প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট অফ মিনিস্টারের মধ্যে তারা একটা পাওয়ার ব্যালেন্স করতে চায়। দ্য অথরিটিজ, রেসপন্সিবিলিটিজ অ্যান্ড ডিউটিস অফ দ্য এক্সিকিউটিভ, দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য লেজিসলেচার উইল বি রিক্যালিব্রেটেড টু ক্রিয়েট আ রোবাস্ট সিস্টেম অফ চেকস অ্যান্ড ব্যালেন্স ইন এক্সারসাইজিং এ স্টেট পাওয়ার। তো আমি যদি এই 4 নম্বরটাকে যদি তুমি নাও, তাহলে দেখো বিএনপি এগ্রি করে যে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের ঘাটতি আছে। কোথায় যে রাষ্ট্রের 3টা বড় যে জায়গা, তোমার জুডিশিয়ারি, তার নির্বাহী বিভাগ এবং তার সংসদ আইন বিভাগ, এই 3টার মধ্যে যে ব্যালেন্স, এটাকে সে রিক্যালিব্রেট করতে চায়। তাহলে যেই স্ট্রাকচারাল পরিবর্তনের কথা আমরা জুলাই সনদে বলতেছি, যেই স্ট্রাকচারাল পরিবর্তনের কথা রাষ্ট্র মেরামতের মধ্য দিয়ে তরুণরা বলতেছে, সেই স্ট্রাকচারাল পরিবর্তনের কথা কিন্তু বিএনপিও এখানে বলতেছে তার 31 দফার মধ্যে। এবার আসো তুমি 9 নম্বর, এই 31 দফার যেটা 9th, এখানে তারা বলতেছে all constitutional and statutory and public institution will be restructured through essential legal reform to reinstate transparency, accountability and credibility. তারপর সবচেয়ে বড় কথাটা তারা বলছে appointments to key position within constitutional institutions will undergo vetting by a parliamentary committee through a hearing process. দেখো কেন এটা আসতেছে, তার কারণ হলো হাসিনা যে ফ্যাসিজম তৈরি করছে, সেই ফ্যাসিজম তৈরি করার একটা প্রক্রিয়া হলো যে প্রধান বিচারপতিও তোমার অনুগত, সংসদ তোমার নিজের পার্টির, সংসদের বিরোধী দল হলো গৃহপালিত বিরোধী দল, তারপর হলো তুমি দুদকের প্রধান যে তুমি তদন্ত, মানে তুমি করাপশন করলে তোমার তদন্ত করবে, এটাও তুমি নিয়োগ দিবা, তাই তোমার এই যে ন্যায়পাল, এটাও তুমি নিয়োগ দিবা, তার মানে রাষ্ট্রের যে অডিট জেনারেল তারও তুমি নিয়োগ দিবা। তার মানে এভরিবডি যদি তোমার নিজের লোক হয়, তাইলে কেউই তোমার এখানে জবাবদিহিতার মধ্যে আনবো না। তাহলে বিএনপি যখন বলতেছে যে কনস্টিটিউশনাল পজিশনে যে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্ট একটা পার্লামেন্টারি কমিটির হিয়ারিংয়ের মধ্যে দিয়ে করতে হইব, সে আসলে বলতে চায় যে এইটা যেন নির্ভেজাল দলীয়করণ না হয়, অথবা প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত ইচ্ছার মধ্য দিয়া এটা যেন না হয়। এবং সে কিন্তু খুব ইন্টারেস্টিংলি বলছে যে প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীর মধ্যে সে একটা ব্যালেন্স করতে চায়, এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে একটা ব্যালেন্স করতে চায়। তাইলে পরে আমরা এই যে রাষ্ট্রের যে কনস্টিটিউশনাল এবং স্ট্রাকচারাল পরিবর্তনের কথা বলতেছি, তাহলে এটার ব্যাপারে একটা ঐক্যমত হইতেছে, যেটা বিএনপি এগ্রি করে তার 31 দফার ফিলসফিতে। এইটা তোমার যে তরুণরা এই মুভমেন্ট এবং আন্দোলন করছে তারা এগ্রি করে। এনসিপি হচ্ছে তোমার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হওয়া পার্টি, তারা তো এটার পক্ষে আউটস্পোকেন ভোকাল। জামাত এখানে বিরোধী দল, তারা জুলাই সনদ নিয়ে যত আলাপ আলোচনা হয়েছে সব জায়গায় তোমার প্রোগ্রেসিভ ভূমিকা পালন করছে, তারা পরিবর্তনের জন্য, তারা জুলাই সনদের ব্যাপারে আউটস্পোকেন ভূমিকা নিচ্ছে। তারপরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটাকে একটা কনস্টিটিউশনাল ভোটাভুটি, তোমার একটা রেফারেন্ডামের ভোটাভুটির মধ্যে দিয়ে দিল এবং সেইখানে তোমার গণভোট জিতলো। তাইলে আমরা কি এই কথা বলতে পারি না যে একটা স্ট্রাকচারাল পরিবর্তনের জন্য একটা কনসেনসাস আমাদের পলিটিক্যাল পার্টি এবং জনগণের মধ্যে হয়েছে? এই গণভোটে 70% লোক ভোট দিছে। তাহলে যদি বিএনপির 31 দফার ফিলসফিতে স্ট্রাকচারাল রিফর্ম থাকে, যদি জামাত স্ট্রাকচারাল রিফর্মের পক্ষে আউটস্পোকেন হয়,
যদি এনসিপি স্ট্রাকচারাল রিফর্মের পক্ষে আউটস্পোকেন হয়, যেই সমস্ত তরুণরা হাসিনার এগেনস্টে তোমার রাস্তায় যায় দাঁড়াইছিল তারা যদি স্ট্রাকচারাল রিফর্মের পক্ষে আউটস্পোকেন হয়, যদি এই দেশের 70% মানুষ, যার মধ্যে বিএনপির ভোটারও আছে, বিএনপি ভোট পাইছে তোমার 48%-এর মতো, সব মিলা 48-50%-এর মতো, তার মানে হচ্ছে যে বিএনপিকে ভোট দিছে এরকম লোকেরাও তোমার ভোটে, তোমার গণভোটে ভোট দিছে। তাহলে বিএনপির সাপোর্টার শ্রেণীর মধ্যে এবং ব্রডলি আমাদের জনগণের মধ্যে 70% লোক একটা স্ট্রাকচারাল রিফর্মের পক্ষে বলে। তাইলে একটা স্ট্রাকচারাল রিফর্মের পক্ষে আমাদের একটা ব্রডার কনসেনসাস তৈরি হয়েছে among the political party, among the people, among the activists, among the youth, সবাই এখানে অ্যাগ্রি করছে। তাহলে এই ব্রুট মেজরিটির যে অ্যাগ্রিমেন্ট, সেই জায়গাটা এখন বাস্তবায়নের দায়িত্ব কার? বিএনপির। কেন? কারণ বিএনপি ক্ষমতায় আছে। তাহলে তার দায়িত্ব ছিল এই যে তার প্রথম দফায় কইছে যে আমি একটা সংস্কার পরিষদ করব সংবিধানের, সেটা তার পালন করার কথা ছিল। তার পালন করার কথা ছিল গণভোটের হ্যাঁ ভোট মাইনা তোমার একটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন করা সংসদের, যে তারা একই সাথে দুইটা দায়িত্ব পালন করবে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে এবং সে হচ্ছে তোমার কনস্টিটিউশন সংবিধান সংস্কার পরিষদেরও দায়িত্ব পালন করবে। এটা বিএনপির ফলো করার কথা ছিল এবং বিএনপি তার নিজের 31 দফায় যা যা বলছে এইটার পথে তার একটু একটু করে হাঁটার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখতেছি সেটা হলো, নাম্বার ওয়ান, বিএনপি হেজিটেটেড, এই জায়গায় তার কমিটমেন্ট আছে কিনা এই ব্যাপারে তারা আমাদেরকে কনভিন্স করতে পারতেছে না, জনগণকে কনভিন্স করতে পারতেছে না। সেকেন্ড হলো, কিছু কিছু জায়গায় সে স্ট্রেট ফরওয়ার্ড ইউটার্ন নিছে, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ সে নেয় নাই। সালাউদ্দিন আহমেদ সংসদে দ্বারাই কইছে যে আমরা তখন সব কিছু মানছি, এই কারণে না হইলে ইলেকশন হইব কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ ছিল, এখন যদি ইলেকশন হয়েছে আমি এগুলো মানি না। মানে হাউ ফানি না, অ্যাটলিস্ট তাকে আপনি সত্য বলার জন্য ক্রেডিট দিতে হবে তাকে। না, ওকে, বিটা ট্রুথ এটা বলার জন্য তাহলে তোমার ক্রেডিট দিতে হবে, কিন্তু হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস তুমি 2 নম্বরই করছো। ইট মিনস যে তখন তুমি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি যা কইছে তাই হক হয়ে রাজি হয়ে গেছো এবং ক্ষমতায় যাওয়াই তোমার একমাত্র টার্গেট, রাষ্ট্রীয় স্ট্রাকচারাল রিফর্ম তোমার টার্গেট না। না, সেটা আমি যে বড় প্রশ্নটা এখানে তুলতে চাই, মানে যে কারণে আমি 31 দফা নিয়ে আর্গুমেন্ট করছি, আমি যে বড় প্রশ্নটা এখানে তুলতে চাই, ওকে আই আন্ডারস্ট্যান্ড, জুলাই সনদে তোমার হাত পা বাইন্দা দিচ্ছে, তুমি ভাবছো যে এইখানে যা যা বলতেছে এখন সব হয় করি, না হলে একটা কিছু ঝামেলা ইলেকশন হইব না, আমি মানলাম। ওকে, তোমার 31 দফা কে লিখে দিছে? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। 31 দফা কি যে তরুণরা আন্দোলন করছে তারা লিখে দিচ্ছে? 31 দফা জামাত লিখে দিচ্ছে? 31 দফা শিবির লিখে দিচ্ছে? 31 দফা কি তোমার হচ্ছে এনসিপি লিখে দিচ্ছে? 31 দফা তো ভাই তুমি লিখছো। তাহলে এখন পর্যন্ত আমারে কও যে এই 31 দফার যে 1 নম্বর দফায় তুমি কইলা যে একটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন করবা, কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন কই? তুমি এই যে কইলা যে হচ্ছে তোমার রিক্যালিব্রেটেড করবা গভর্নমেন্ট সিস্টেমের, যে রিক্যালিব্রেশনের মধ্যে থাকবে হলো জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে ব্যালেন্স এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের কাজের মধ্যে ব্যালেন্স। আমার কত তুমি বিএনপি আজকে পর্যন্ত কোন কাজটা করছে যেটা রিক্যালিব্রেশন মিন করে? একটা স্টেপ দেখাও যে দিস স্টেপ শোজ যে তারা রিক্যালিব্রেশন করতে চায়। তুমি কইতে পারো গভর্নমেন্ট খুব আর্লি, এখন হয় না, ওকে আই অ্যাগ্রি, ওয়েট করবো আমরা দেখবো, কিন্তু ভাই 6 মাস পরে কি তুমি এটা করবা? 6 মাস পরে তুই কথা কইতে পারবে না, 1 বছর পরে তুই কথা কইতে পারবে না, 2 বছর পরে তুই কথা কইতে পারবে না। ইলেকশন তো 5 বছর পরে আরেকটা হইব। যেই 70% মানুষ ভোট দিচ্ছে তারা আবার ভোট দিতে যাবো না, তারা এটা মনে রাখবে না যে কোথায় দিচ্ছে। তা আমি জুলাই সনদ নিয়ে বলতেছি, আমি বিএনপির 31 দফা নিয়ে কইতেছি। এই যে তারা কইলো যে আমি কনস্টিটিউশনাল যে সমস্ত পজিশন আছে এগুলোকে সবগুলোতে মনোনয়ন দিব হইলো তোমার হচ্ছে হিয়ারিং করে প্রপার ওয়েতে দিব, এখন পর্যন্ত কিন্তু একটাও দেয় নাই। তারা অনেকগুলো কনস্টিটিউশনাল জায়গাগুলো চুপ করে বই রয়েছে, মানে তোমার চেঞ্জই করে নাই, তার কারণে চেঞ্জ করলে হয়তো প্রশ্নের মধ্যে পড়বে এই কারণে, কিন্তু দে উইল ডু দ্যাট টুডে টুমরো, রাইট? তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া কি তারা তোমার একটা ব্রডার কনসেনসাসের মধ্যে দিয়ে দিবে? আমরা তো সেটা দেখবো, দেয় কিনা আমরা মনে করাই দিতে চাই। এই 31 দফা কিন্তু বিএনপির 31 দফা। এই 31 দফা সে কখন লিখছে ওই সময়ে যখন সে আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করতে করতে হতাশ, সে দেখতেছে যে আওয়ামী লীগের সে ক্ষমতা থেকে সরাইতে পারতেছে না, ডেসপাইট যে অপারেশন অফ আওয়ামী লীগ, বিএনপির আন্দোলনের পক্ষে যথেষ্ট জনমত হয়তো তৈরি হইতেছে না। সে মনে করছে যে এইবার রাষ্ট্রের একটা সংস্কারের প্রস্তাব নিয়ে যদি আমি জেনুইনলি জনগণের কাছে যাই তাহলে মেবি দ্যাট উইল ক্রিয়েট আ ব্রডার কনসেনসাস। দ্যাট ওয়াজ এ ব্রেভ মুভ, দ্যাট ওয়াজ এ গ্রেট অ্যান্ড গুড মুভ। বাট নাও দ্য কোশ্চেন ইজ যে ওকে 31 দফার যে ফিলসফি, সেই ফিলসফি তারা সরকারের মধ্যে দিয়ে বাস্তবায়ন করবে কিনা। এবং এইটাই এখন হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলতেছি সেখানকার সবচেয়ে বড় প্রশ্ন, যে এটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা। এবং এইখানে 70% লোকের একটা ইয়েস ভোট আছে, 70% লোকের একটা ইয়েস ভোট আছে যেটা গণভোটের মধ্যে দিয়ে আসছে। তুমি 70% লোক যারা হচ্ছে তোমার মানে প্রিডমিনেটলি এই দেশের ইয়ত যারা এই আন্দোলন করছে, সংগ্রাম করছে, গণ অভ্যুত্থান করছে, তুমি তাদের কনসেন্টকে যদি মনে করো যে এটা খেলা যে এটা তুমি চাইলেই এটারে তুমি ওভাররাইড করতে পারো, এটারে বাদ দিয়ে চলে যেতে পারো, আই ডোন্ট থিঙ্ক যে দ্যাট গিভস এ গুড মেসেজ টু দ্য পিপল। তাহলে বিএনপির এই আপনার এখনকার যে স্ট্যান্স এবং যতটুকু আমরা দেখলাম যে বিএনপি মেজর কোনো স্টেপ এখনও নেয় নাই, যেটা সে তার 31 দফায় প্রমিস করছে, প্লাস হচ্ছে জুলাই সনদে ছিল, কোনো মেজর স্টেপ নেয়নি। তার মানে হচ্ছে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার মেজরিটি এখনও বাস্তবায়ন হয় নাই, বা
হাসিনা চলে গেছে, হাসিনার সিস্টেমটা এখনো রয়ে গেছে, যেই সিস্টেমে আরেকটা হাসিনা হবে সেই সব এলিমেন্ট ইজ দেয়ার। না, কিন্তু এখানে একটা জিনিস আমি খুব মানে বোধ হয় ইন দ্য আদার ওয়েতে আমি দেখতে চাই, সেটা হলো দেখো প্রথম পয়েন্ট হলো বিএনপি আওয়ামী লীগ না, ইন নো ওয়ে ইটস ক্লোজ টু আওয়ামী লীগ, তারেক রহমান শেখ হাসিনা না। সো আমি মনে করি না যে বিএনপি খুব অল্প সময়ের মধ্যে তোমার মানে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সিস্টেমের দিকে যাবে। এবং থার্ড হলো যে আওয়ামী লীগের সময় সমাজের মধ্যে যেই ডাইনামিক্স ছিল এখন সমাজের মধ্যে সেই ডাইনামিক্স নাই। তার কারণ হলো তুমি একটা পোস্ট রেভলিউশন মানে একটা ডিফারেন্ট জেনারেশনের মধ্যে আসো। এবং এই যে ইয়াং জেনারেশনের যে রিভোল্ট, এটা যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু শুধু বাংলাদেশের একটা লোকাল ঘটনা না, এটা কিন্তু আমরা মানে মিডল ইস্টে তো আমরা আরও আগে দেখছি, তাই না? সাউথ এশিয়াতে তুমি তো আরও অনেকগুলো দেশে এটা হইলো, তাই না? তোমার শ্রীলঙ্কায় হইলো, নেপালে হইলো, নেপালে তো তারা ইলেকশন যেতে ক্ষমতায়ও গেছে। ভারতে জাস্ট আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে তোমার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে ছাত্রদের যে মানে ফিয়ার্স যেই মুভমেন্ট আর কি, এই সব কিছু কিন্তু বলতেছে যে এটা একটা জেনারেশনাল গ্লোবাল ফেনোমেনা কাইন্ড অফ আর কি, একটা জেনারেশনাল ফেনোমেনা। তো এই জেনারেশনাল ফেনোমেনাটা অল্প সময়ের মধ্যে নাই হয়ে যাবে না, এটা স্টিল দ্য থ্রেট ইজ দেয়ার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানে নো ওয়ে আমরা আওয়ামী লীগের মতো একটা বাজেট সিস্টেমের মধ্যে দিয়ে যাবো, ইন নো ওয়ে। তো এই জায়গায় আমি ইকুয়েট করতে চাই না যে ওকে যে মানে বিএনপি ইজ গোয়িং টু আওয়ামী লীগ অ্যাগেইন অথবা তারেক রহমান ইজ গোয়িং টু শেখ হাসিনা অ্যাগেইন। আই ডোন্ট থিঙ্কস ইন দ্য শর্ট রান দ্যাট উইল হ্যাপেন। কিন্তু আমরা যদি এই রিফরমেশন সিস্টেমগুলো না করি তাহলে ইন দ্য লং রান আমাদের মানে উই হ্যাভ দ্য সেম প্রবাবিলিটি। তাহলে তো ইন দ্য শর্ট রান আমাদের সেলিব্রেট করার অনেক কিছু আছে। ডেফিনেটলি আমি মনে করি ইন দ্য শর্ট রান জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটা হিউজ জিনিস অ্যাচিভ করছি, এবং দিস অ্যাচিভমেন্ট ইজ গ্রেট, মানে দিস শুড বি অ্যাচিভ। তুমি ধরো পার্লামেন্টে যদি দাঁড়াও, দেখো অনেক ইয়াং লোক এখন পার্লামেন্টে গেছে, তাই না? বিএনপি থেকেও আসছে, জামাত থেকেও আসছে, তোমার এনসিপি থেকেও গেছে। তো ইটস এ ডিফারেন্ট কম্পোজিশন। কিন্তু আমাদের এখন যেটা চিন্তা করতে হবে সেটা হলো জুলাইয়ের মধ্য দিয়ে যে অ্যাচিভমেন্টটা হয়েছে, এই অ্যাচিভমেন্টটা আরও কিছুদিন পর্যন্ত থাকবে, কিন্তু এটা যেন শেষ না হয়ে যায়, আমরা যেন এটাকে সাস্টেনেবল করতে পারি। দ্যাটস ওয়াই উই নিড দোজ চেঞ্জ। ওকে, তাহলে সাস্টেনেবল করতে না পারলে আগামীকাল সকালবেলাই তোমার সব কিছু উল্টে যাবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস গোনা হ্যাপেন। সো জুলাই হ্যাজ সাম ইম্প্যাক্ট, মানে এটা হয়ে গেছে, এটা ইরিভার্সিবল, ইটস নট গোনা চেঞ্জ। ওকে, তাহলে আপনি যদি শর্ট টার্ম এবং লং টার্মটাকে যদি আপনি টাইম ফ্রেমে যদি একটু ব্যাখ্যা করেন, লাইক ধরেন যে শর্ট টার্মটা তো হচ্ছে হ্যাঁ এখন আমরা যা দেখতেছি এটা, হ্যাঁ হয়তো আগামী 6 মাস, 1 বছর, 2 বছর, ইন 4, 5, 6 ইয়ার্স ধরো আমরা বলি যে টিল দ্য এন্ড অফ দিস গভর্নমেন্ট। ওকে, তাহলে যেহেতু এটা একটা গভর্নমেন্ট, তাহলে এই টাইমলাইনটাকে সামনে রাখতে হবে। তুমি এই টাইমলাইনটাকে সামনে রেখে এই আলোচনাটা আগাইতে পারো যেটা তুমি করতে চাচ্ছ। ওকে 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 ঠিক আছে। তাহলে এখানে ওকে, তাহলে আমরা মানে সামারি করি। 1 নম্বর হচ্ছে যে হ্যাঁ জুলাইতে আমাদের যথেষ্ট সেলিব্রেট করার মতো অনেক কিছু আছে, কন্ট্রারি টু আমরা প্রো আওয়ামী লীগ এবং প্রো আওয়ামী লীগ আউটলেট এবং জায়গাগুলো থেকে আমরা জুলাই নিয়ে যত ধরনের সমালোচনা শুনি, ওই জায়গাগুলো আসলে তাদের ফ্রাস্ট্রেশন থেকে আসে, এটা আমার ধারণা আর কি, বা আমি এটা বিলিভ করি তাদের ফ্রাস্ট্রেশন থেকে তারা আসে এবং তারা জুলাইকে অ্যাটাক করে এবং ইউনূসকে এবং ইউনূস সরকারকে অ্যাটাক করার মধ্যে দিয়ে তারা তাদের এই পয়েন্টটা তারা তৈরি করে। ডেফিনেটলি ধরো যে তুমি যদি একজন প্রো আওয়ামী লীগ হও আর কি, তাই না? তাহলে তো জুলাই তোমার জন্য নাইটমেয়ার। তুমি ঘুম থেকে উঠে এখন দেখতেছো বাংলাদেশ বদলাই গেছে, তুমি যারা পছন্দ করো না তারা রাজাকার করে গালি দিয়া তার মানবিক অধিকারের 12টা বাজায় দিবা, এটাই তো তোমার স্ট্র্যাটেজি ছিল, তাই না? তুমি তার খুন করবা, কিন্তু খুন করলে তুমি কোনো গিল্টি ফিল করবা না, কিন্তু গিল্টি ফিল করবা না, তুমি তার ট্যাগ করতে পারতেছো। এই ছিল তাদের দুনিয়া। এখন তো সেই দুনিয়া বদলাই গেছে। তাহলে যেহেতু বদলাই গেছে, সে কী চাইবে? সে প্রথমে চাইবে যদি এরকম হয় যে তোমার ওই যে ঘুম থেকে উঠটা তোমার কেউ একজন দেখলো আমি রাজা হয়ে গেছি, এরকম অ্যাবনর্মাল কিছু, যে ঘুম থেকে উঠা কোনো জুলাই হয় নাই, শেখ হাসিনা এখনো ক্ষমতায়, তাহলে সে সবচেয়ে বেশি খুশি হয়। এটা হলো তার অপশন নাম্বার 1। তো এটা তার হইব না, এটা আনডুয়েবল জিনিস। তাহলে তার অপশন নাম্বার কি? তার অপশন নাম্বার 2 হলো যে সে যদি জুলাইকে তোমার তার লেজিটিমেসি সরাইতে পারে, জুলাইকে কিছুটা মাইনর করে তুলতে পারে, তাইলে তার জন্য এটা সুবিধা হয়। কিন্তু তোমার ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় যখন কোনো একটা আইডিয়া যথেষ্ট ডোমিনেটিং আকারে একটা লার্জ জেনারেশনকে তোমার ইম্প্যাক্ট করে, তখন তোমার বাকি আইডিয়াগুলো দিন দিন অবসোলিট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জুলাইটা ডোমিনেটিং থাকবে, এবং বিশেষ করে তোমার যেহেতু এইটা এজ গ্রুপের দিক দিয়ে তোমার ইয়াং জেনারেশন এটা দ্বারা মোর মোটিভেটেড, তো তার ফলে এই জেনারেশনই তো ফিউচার। যত দিন যাবে তোমার ওল্ডার জেনারেশন তো তোমার আউটডেটেড হইব এবং নতুন নতুন জেনারেশন এখানে আসবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ধরো যে জুলাই তাদের মেমোরির সবচেয়ে কাছাকাছি বক্তব্য থাকবে আর কি। তো তার ফলে ধরো যে জুলাইয়ের আগের যে সমস্ত ঘটনা আমাদের বাংলাদেশের হিস্ট্রিকে খুব অত্যন্ত স্ট্রংলি ইনফ্লুয়েন্স করছে, তার চাইতে জুলাই তোমার একটা ইয়াং প্রজন্মের মানুষের মাইন্ডসেটকে বেশি ইনফ্লুয়েন্স করবে, এবং এই জায়গা থেকে এটা রিলেভেন্টই থাকবে। আচ্ছা, আমরা যে জিনিসটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে জুলাইকে যারা ডিলেজিটিমাইজ করতে চায় তাদের এফোর্ট, মানে তাদেরকে মোটা দাগে আপনি ঠিক তাদের এফোর্টটাকে আপনি ঠিক কীভাবে দেখেন, মানে কীভাবে তারা করে? আমার মতে এটাকে জাস্ট আমাদের মানে এটার কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্স নাই, এটাকে এখন ইগনোর করার টাইম।
এখানে যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আওয়ামী লীগকে তুমি কীভাবে ডিল করবে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। তাহলে সেই ডিল করার প্রসিডিউরটা হলো যে একটা রিজনেবল টাইমের মধ্যে আওয়ামী লীগের যাদের যাদের আমরা বিচার করব, যারা যারা অপরাধী তাদের বিচার শেষ করা। আমি করি দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই বিচারটা শেষ হওয়ার পর আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করা। তার কারণ হলো যে ধরো একটা লোক আওয়ামী লীগ সাপোর্ট করে, তুমি তার অপরাধ থাকলে তার শাস্তি দেবা, কিন্তু শাস্তির প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন তো তুমি তার সারা জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখতে পারবে না। এটা কোনো সুস্থ তোমার প্রসিডিউর না। তাহলে এই বিচারটা এই 5 বছরের মধ্যে আমাদের শেষ করতে হবে। আমি মনে করি দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি আমরা বিচারটা 5 বছরের মধ্যে শেষ করতে না পারি এবং তারপর আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আমরা তুলতে না পারি, তাহলে আমি মনে করি যে আমাদের জাতীয় জীবনের মধ্যে একটা কনফ্লিক্টের জায়গা থেকে যাবে, যে কনফ্লিক্ট আরও লম্বা সময় হয়তো একটা এনার্কি তৈরি করবে সমাজের মধ্যে। তো এখানে এই আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনটাকে আমি মনে করি যে ওই যেটা তুমি বললা যে আমরা তাদেরকে নিয়ে কতটুকু উদ্বিগ্ন হব, তার চাইতে মোর ইম্পর্টেন্ট কাজ। যদি আমি বিচার করতে না পারি এবং তারপর রিকনসিলিয়েশনের প্রশ্নটা অনেস্টলি এবং জেনুইনলি আমরা যদি তুলে ধরতে না পারি, তাহলে আমি মনে করবো যে এই ওয়েপনটা আমরা তাদের হাতে তুলে দিব। তো এইটা কোনো অবস্থাতেই করা উচিত না। এবং আমি মনে করি যে তোমার 3টা পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে আওয়ামী লীগের বিচারের প্ল্যান নিয়ে একটা সিরিয়াস আলাপ আলোচনা হওয়া উচিত এবং এটা একটা রোডম্যাপ থাকা উচিত এবং সেই রোডম্যাপটা আমাদের তোমার ট্রুলি ফলো করা দরকার। এবং এই বিচার এবং রিকনসিলিয়েশন শেষ হওয়ার আগে তুমি আওয়ামী লীগকে সমাজে রাজনৈতিক দল হিসাবে বা তাদের সাথে অ্যাফিলিয়েটেড লোকদেরকে তুমি পুনর্বাসন করতে পারবে না, পলিটিক্যালি তার এম্পাওয়ার করতে পারবে না। যেমন ধরো স্থানীয় সরকার নির্বাচনে সে আসতে পারবে কি পারবে না, দ্যাট শুড বি রিলেটেড টু দিস ডিসকাশন, যে তার বিচার শেষ হবে, তারপর তার সাথে রিকনসিলিয়েশনের প্রশ্ন হবে, তারপর তুমি তাকে পলিটিক্যাল জায়গায় তুমি স্পেস দিবা যতখানি সে নাগরিক হিসাবে নর্মালি পায়। কিন্তু আমরা যদি বিচার এবং রিকনসিলিয়েশন প্রশ্নকে আন্ডারস্টিমেট করি, এবং আমি মনে করি এটা এই সরকারের টাইমের মধ্যে হওয়া উচিত, এটাকে নিয়ে যদি অযথা রাজনীতি হয় তাহলে এটা আবার আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য একটা সিরিয়াস প্রবলেম তৈরি করে। কিন্তু এই সরকার, আপনি যে, আমি এগ্রি করি আপনার সাথে, কিন্তু পুরো টাইম তো 5 বছর, তো আপনার কি মনে হয় যে 5 বছরই লেগে যাবে মানে আওয়ামী লীগের বিচার করতে? না, আমি বলতেছি যে ম্যাক্স তুমি এই টাইমটা থাকতে হবে, মানে মেজর বিচারগুলো তো আমার মনে হয় যে 5 বছরের মধ্যে শেষ হতে হবে তোমার এই বিচার। হ্যাঁ হ্যাঁ। এবং 5 বছরের মধ্যে যাদের শাস্তি হবে না বড় বড় ফিগারের মধ্যে, এরপর তুমি বলবা যে সে যদি রাজনীতি আসতে চায় আসতে পারবে, তাই না? তো কে আসতে পারবে না, এটাকে যদি তুমি ডিস্টিংগুইশ করবা, সেই ডিস্টিংগুইশ করাটা এটার মধ্যে হতে হবে। এবং দেন রিকনসিলিয়েশনের প্রশ্নে যে আওয়ামী লীগের জুলাইটাকে তারা কীভাবে রিভাইজ করবে, তাদের পজিশন কি, কোন জায়গা থেকে দেখবে, এই জায়গায় তার সাথে তোমার আলাপ আলোচনা করতে হবে। তো এখন পর্যন্ত তো কোনো মিনিংফুল আলাপ আলোচনা আমাদের এখানে নাই, তাই না? ধরো প্রো আওয়ামী লীগের লোকেরা যেভাবে তোমার মানে জুলাইকে মানে তোমার আন্ডারস্টিমেট করতে, খোঁচা দিতে খুব উৎসাহী হয়ে ওঠে, এটা তো তাদের একটা রিয়াকশনারি অ্যাপ্রোচ। তারা এই অ্যাপ্রোচ থেকে মনে করতেছে যে তারা এখনও কোনো না কোনোভাবে ধরো তারা রাজনীতি আসতে পারবে। তো কিন্তু তাদের তো পলিটিক্সে আসার কোনো রাস্তা খোলা নেই এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের পলিটিক্সে আসার কোনো সম্ভাবনাও নেই। শেখ হাসিনার তো তোমার অলরেডি সে কনভিক্টেড, সো শি ডাজন্ট হ্যাভ এনি ফিউচার ইন বাংলাদেশ পলিটিক্স। কিন্তু তুমি প্রো আওয়ামী লীগ লোক বলতে আমাদের সমাজের যে একটা লার্জ অ্যামাউন্ট অফ লোক আছে, এটা ধরো এখন যদি 10% হয় তো 10% তো ছোটো না, একসময় জামাত 10%-এর পার্টি ছিল, সো দ্যাটস অলসো বিগ নাম্বার। তো সেই মানুষের সাথে তোমার মানে সমাজের রিকনসিলিয়েশন কীভাবে হবে, জুলাইয়ের রিকনসিলিয়েশন কীভাবে হবে, সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। কিন্তু সেই আলোচনাটা তুমি জেনুইনলি তুলতে পারবে না যদি বিচারটা তোমার শেষ না হয়। কারণ বিচারটা শেষ না হলে তো টেবিলে বসে তোমার আঙুল তুলতে হবে যে ভাই তুমি অপরাধী। তো তুমি কতকাল হচ্ছে মানে একটা নন জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে তুমি তার অপরাধী বলবা, ইভেন দো যদি সে অপরাধীও হয় তারও তো তার একটা মানে তোমার প্রসিডিউরাল পদ্ধতি থাকতে হবে তার আইডেন্টিফিকেশনের, তাই না? তো সেই প্রসিডিউরাল পদ্ধতিটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এই কারণে আমি মনে করি যে ধরো মানে এন্টাই জুলাই ফোর্সের সাথে আমাদের আচরণ রিয়াকশন কী হবে, এটার চাইতে বড় প্রশ্ন হলো যে আওয়ামী লীগের বিচারটা একটা প্রপার ওয়েতে আমাদের শেষ করা। ওকে, ঠিক আছে। তো জুলাই নিয়ে এনি আদার পার্টিং থটস? আদারওয়াইজ আমাদের পর্ব আমি মনে করি বিচারটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেন হচ্ছে মানে আমাদের রাষ্ট্রের যে স্ট্রাকচারাল পরিবর্তনের প্রশ্নটা আমরা তুলছি, সেই স্ট্রাকচারাল পরিবর্তনের প্রশ্নটাকে আমাদের হাইলাইটসে আনতে হবে এবং এটা আমাদের রাজনীতির সেন্টার পয়েন্ট হইতে হবে। আর অ্যাট এনি কস্ট আমাদের এখন যে পলিটিক্যাল হারমোনি আছে তোমার বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে, আমি মনে করি হারমোনিটা মানে কিছু টেনশন থাকলেও একটা ওভারঅল হারমোনি আছে। এই হারমোনিটা মানে ফর এ ভেরি ভেরি লং টাইম উই রিয়েলি নিড দ্যাট। এই হারমোনিটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য জরুরি। ওকে, থ্যাংক ইউ খলিল ভাই।